রিয়াপুর কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। লজ্জায় আমি শেষ। ধুর, কি সব বলছো তোমরা? এমন কিছুই না। আচ্ছা, তাহলে কেমন কিছু শুনি? বলি আপু আমার বাহুতে নিজের বাহুতে ধাক্কা দিল, আর আমি তো পুরাই শেষ। এই, তোমরা এখন এখান থেকে যাও তো, আমার কাজ আছে। তোমাদের এসব কথা শোনার সময় আমার নেই, যাও তো। যা বাবা, আমরা আবার কি বললাম? অবাক হয়ে বলল রিয়া আপু। তোমরা যাবে এখান থেকে? ওরা হাসতে হাসতে বেরিয়ে গেল, আর আমি হাফ ছেড়ে বাঁচলাম। অনেক ধরনের মিশ্র অনুভূতি নিয়ে নিজের কাজ করতে লাগলাম। সবার মুখে স্যারের বউ কথাটা শুনতে ভালোই লাগছে আমার। এই এক অন্যরকম অজানা অনুভূতি। অফিস আওয়ার শেষে আমি সবকিছু গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছেন। আমি বুঝতে পারলাম না কেন উনি এভাবে দাঁড়িয়ে আছেন। হয়তো কোনো কাজ আছে, তাই আমি অন্যদিকে ঘুরে চলে আসবো। তখনই স্যার পাশে এসে থেকে আমার হাত ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে বসালো। নিজেও গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো। এই প্রথম আমি কোনো কাজ ছাড়াই স্যারের গাড়িতে উঠলাম। উনি ড্রাইভ করতে করতেই বললেন, আমি তোমার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, আর তুমি অন্যদিকে কোথায় যাচ্ছিলে? আমি তো জানতাম না যে আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমি তো কখনো কোনো প্রয়োজন ছাড়া আপনার গাড়িতে উঠি না। এখন থেকে উঠবে, আর প্রতিদিন উঠবে, কারণ এখন থেকে প্রতিদিন তুমি আমার সাথেই অফিসে যাওয়া আসা করবে। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না, মাথা নিচু করে বসে রইলাম। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে আমার ভিতর। আমার কি হচ্ছে? বাড়ি ফিরতেই আমি নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ অফিসে ঘটে যাওয়া ঘটনাটাই চোখের সামনে ভেসে উঠেছে। ওদের বলা কথাগুলো মনে পড়তেই চোখ দিয়ে জল ঘুরিয়ে পড়ল। ওরা কি বোঝে না ওদের বলা কথা আমাদের মতো মেয়েদের কতটা কষ্ট দিতে পারে? তারপরও কেন তারা এইভাবে বলে? কি লাভ তাদের আমাদের এইভাবে কথা শুনিয়ে? তখনই মনে পড়লো স্যারের কথাগুলো। সাথে সাথে নিজের চোখের পানি মুছে ফেললাম। কেন কাঁদছি আমি? কাঁদবো না। ওদের কাজ কথা বলা, বলে যাক, তাতে আমার কি? আমিও যে একজনের কাছে অসাধারণ তা তো আজ জানতে পারলাম। অজান্তেই ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠলো আমার। রাতে রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলাম। রাত 10টা বাজে। এই সময়ই উনি ডিনার করতে নিচে আসেন। প্রতিদিন সার্ভেন্ট খেতে দেয়, তবে আজ আমি দেব। ভাবতে ভাবতে ডাইনিং টেবিলে রেডি করছি, তখন একটা সার্ভেন্ট এসে বলল স্যার নাকি উপরে খাবার নিয়ে যেতে বলেছেন। উপরে কেন? উনি তো নিচে নেমে খান। ওনার শরীর খারাপ করলো না তো আবার? আমি ট্রেতে করে খাবার সাজিয়ে নিয়ে উপরে ওনার রুমে গেলাম। ঘরে ঢুকতেই দেখি কেউ নেই। গেল কোথায় লোকটা? আমি এদিক ওদিক দেখতে লাগলাম। তখনই আমার সকালে অফিসের কথা মনে পড়ে গেল। আমি সাথে সাথে খাবার টেবিলে রেখে চলে আসবো। ঠিক তখনই উনি দরজা লাগিয়ে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসতে লাগলেন। আমি ভয় থ হয়ে গেছি। এটা কি হলো? উনি দরজা লাগালেন কেন? তখনই উনি বলল, খাবার রেখে কোথায় যাচ্ছ? এখানে বসো আর আমাকে খাইয়ে দাও। ওনার কথা শুনে আমি টাসকি খেলাম আর বললাম, আমি খাইয়ে দেব? তা নয় তো এখানে আর কে আছে খাইয়ে দেওয়ার মতো? কিন্তু স্যার, আমি কি? খাইয়ে দিতে বলেছি, চুপচাপ এখানে বসে খাইয়ে দাও। উনি আমার হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজেও আমার পাশে বসলেন। আমি অনেক ইতস্ত বোধ করে পেটে ভাত নিয়ে মেখে ওনার মুখে তুলে দিলাম। আমাকেই শুধু খাওয়াচ্ছ, তুমি খাবে না? ওনার কথায় আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম আর বললাম, না স্যার, তার কোনো প্রয়োজন নেই, আমি পরে খেয়ে নেব। তুমি নিজে খাবে নাকি আমি খাইয়ে দেব? না না স্যার, আমি খাচ্ছি বলেই আমি খাবার মুখে পুরে নিলাম। ঠোঁটের কোণে লেগে থাকা খাবার হাত দিয়ে মুছতে যাব, তখনই স্যার আমার হাত আটকে ওনার ঠোঁটে আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। উনি ঠোঁট দিয়ে লেগে থাকা খাবার মুছে নিয়ে আবার সোজা হয়ে বসলেন। আমি চোখ বড় বড় হয়ে গেল। এরকম কিছুর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। লজ্জায় আমি মাথা উঠাতে পারছি না। উনি ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বললেন, ওয়াও, আজকের খাবারটা যে এতটা টেস্টি ছিল তা তো আগে জানতাম না। জানলে কত আগেই খেয়ে নিতাম। ওনার
কথা শুনে বিষম খেলাম। সাথে সাথে উনি আমায় পানির গ্লাস এগিয়ে দিলেন। উনার হাত থেকে গ্লাস নিয়ে আমি পানি শেষ করে দিলাম। তখনই উনি বললেন, কি হলো, খাইয়ে দেবে নাকি আবারও টেস্টি খাবার খাওয়ানোর ইচ্ছে আছে? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি ওনাকে খাইয়ে দিতে লাগলাম, আর ওনার জোড়াজুড়িতে আমাকেও খেতে হলো। খাবার শেষে আমি হাত ধুয়ে প্লেট টেবিলে রেখে যে উঠে যাব, অমনি উনি আমার হাত হ্যাচকে টান মেরেই শুয়ে পড়লেন, আর আমি সোজা ওনার বুকের উপর গিয়ে পড়লাম। আমাকে জড়িয়ে ধরে বললেন, কোথায় যাচ্ছ? সব সময় তোমার যাওয়ার এত তাড়া থাকে কেন? না মানে স্যার, আসলে এসব বলে উঠতে গিয়েও পারলাম না। উনি আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছেন আর বললেন, চুপচাপ এখানে শুয়ে থাকো। এখন থেকে আমার বুকের মাঝে মাথা রেখে ঘুমাবে। কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ো। আমি আর কিছুই বলতে পারলাম না। মুখ থেকে কোনো কথা বেরোলোই না। কারো বুকে যে এতটা শান্তি, এটা আমি আগে জানতাম না। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ এই বুকে রয়েছে, আর আমি সেই বুকে পরম সুখে ঘুমিয়ে পড়লাম। আজ সকালে দুজনে একসাথে ব্রেকফাস্ট করে একসাথেই অফিসের জন্য বেরোলাম। অফিসে কানাডার ডিলটা সাকসেস হওয়ার কারণে কালকে এর জন্য পার্টি থ্রো করেছেন স্যার। সেই পার্টিরই অ্যারেঞ্জমেন্ট করতে করতে অনেক রাত হয়ে গেল। স্যার আমার জন্য অপেক্ষা করছিলেন একসাথে বাড়ি ফিরবো বলে। আমরা সব কাজ গুছিয়ে প্রায় 10:30টার দিকে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আমি গাড়িতে বসে আছি আর স্যার ড্রাইভ করছেন। কিন্তু এই রাস্তা তো বাড়ির দিকে যায় না, তবে স্যার এদিকে গাড়ি ঘোরালো কেন? তাই আমি বললাম, আরে স্যার কি করছেন? এদিকে তো বাড়ির রাস্তা নয়, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আপনি রাতকানা হয়ে গেলেন না তো? ভুল রাস্তায় যাচ্ছেন কেন? আমি রাতকানা হইনি, ওকে? তুমি চুপচাপ বসে থাকো, গেলেই দেখতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ওনার কথা শুনে আমি চুপ মেরে গেলাম। কিছুক্ষণ পর উনি একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালেন। আমি অবাক চোখে ওনার দিকে তাকালাম। উনি গাড়ি থেকে নেমে আমার জন্য দরজা খুলে দিলেন। আমি নামতেই উনি আমার হাত ধরে রেস্টুরেন্টের ভিতর ঢুকলেন। অনেক বড় আলিশান রেস্টুরেন্ট দেখি আমার মুখ হাঁ হয়ে গেল। উনি চেয়ার টেনে দিতে দিতে বললেন, আজ আমরা এখানে ডিনার করব, বসো এখানে। আমি মুচকি হেসে বসে পড়লাম। উনিও আমার সামনেই বসলেন। ওয়েটার এলে উনি খাবার অর্ডার করলেন। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ উনি যা যা অর্ডার করলেন সবটাই আমার পছন্দের খাবার। উনি কি করে জানেন যে আমি এসব খেতে পছন্দ করি? খাবার এলে আপাতত এসব ভাবনা বন্ধ করে খেতে মনোযোগী হইলাম। খাওয়া শেষে বিল পে করে আমরা বেরিয়েই আসলাম। ঠিক তখনই হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে এসে উনার গলা জড়িয়ে ধরলো। হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ এসকে, তুমি এখানে কি করছো? ডিনার করতে এসেছি এখানে। ওয়াও, তো চলো একসাথে ডিনার করি। আমিও ডিনারের জন্যই এসেছি। নো থ্যাঙ্কস রাইসা, আমার ডিনার হয়ে গেছে। ও, মুখে ঘন কালো মেঘ জমে গেল মেয়েটার। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাই শুনছিলাম। তখনই মেয়েটা আমাকে দেখিয়ে বলে উঠল, হু ইজ শি এসকে? শি ইজ মাই। বলতে গিয়ে থেমে গেলেন উনি। তারপর কিছু একটা ভেবে আবার বললেন, শি ইজ মিসেস নূর। ওনার কথা শুনে আমি চট করে ওনার দিকে তাকালাম। এটা কি বললেন উনি? কালই তো সবার সামনে আমাকে নিজের বউ বললেন, আর আজ আবার পাল্টে খেয়ে গেলেন। বুঝেছি, সুন্দরী মেয়ে দেখেই মন গলে গেছে, তাই এখন আমাকে বউ থেকে বিয়ে বানাতেও সময় নিলেন না। তবে আমিও কম না। উনি কাল নিজেই বলেছেন আমি যাতে নিজের জন্য লড়ি। ওনার কথাই হবে, আজ আমি নিজের অধিকারের জন্য লড়বো। ওনার প্ল্যানের 12টা বাজাবো। ওহ এসকে, তুমি খুব ভালো করেই জানো আমি যার তার সাথে পরিচিত হই না। তখনই আমি এগিয়ে গিয়ে রাইসার গলা জড়িয়ে ধরে বললাম, বাট আমি যার তার সাথে পরিচিত হই মিস রাইসা। আমি মিসেস খান, মিসেস সম্রাট খান। বলেই ওকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি এসে ওনার দিকে তাকালাম। কিন্তু কি, আমি তো ভেবেছিলাম আমি ওনার প্ল্যান ভেস্তে দিয়েছি, কিন্তু উনি তো আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে যাচ্ছেন। রাইসা এবার অবাক হয়ে বলল, হোয়াট,
লাইক সিরিয়াসলি আজকে ও তোমার বউ? আমি শুনেছি তোমার বিয়ে হয়েছে, কিন্তু এরকম একটা মেয়ের সাথে কি যোগ্যতা আছে তোমার বউ হওয়া? না আছে রূপ, না আছে গুণ। আমি মুখে এক ঝলক হাসি রেখে বললাম, আপনি ঠিকই বলেছেন, আমার না আছে রূপ, না আছে গুণ, কিন্তু আমার যেটা আছে সেটা আপনাদের মতো সুন্দরীদের কাছেও নেই। ভাগ্য আছে আমার, তাই তো ওনার মতো একজনকে নিজের স্বামী হিসেবে পেয়েছি আমি, যেটা আপনার মতো সুন্দরী মেয়েদের নেই। রাইসা আমার কথায় রেগে যায় আর বলে, হে স্টুপিড গার্ল, তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে কথা শোনাচ্ছ? যে নিজের থেকে যেচে কথা শুনতে আসে তাকে একটু একটু কথা শোনাতেই হয়। আজকে তুমি ওকে কিছু বলছো না কেন? এবার উনি আমার ঘাড়ে হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, বিকজ শি ইজ মাই ওয়াইফ। ওর যোগ্যতা দেখার যোগ্যতাও তোমার নেই। আর যদি রূপের কথা বলো, তবে একটা কথা জানিয়ে দিচ্ছি, আমার বউ আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। আর এই বিষয়ে দ্বিতীয়বার কোনো কথা আমি শুনতে চাই না। বলেই আমার হাত ধরে উনি বেরিয়ে এলেন। ওনার শেষের কথাটা প্রত্যেকটা মেয়ের কাছে একটা বড় পাওয়া, আমার কাছেও এটা অমূল্যবান। কিন্তু আমি এই মুহূর্তে ওনার উপর রেগে আছি। উনি প্রথমে কেন আমাকে নিজের স্ত্রী পরিচয় দিলেন না ওই মেয়ের সামনে? আজ তো ওনার সাথে কোনো কথাই বলবো না আমি। গাড়িতে দুজনে চুপচাপ ছিলাম। উনি আমার দিকে দু একবার তাকালেও আমি ওনার দিকে একবারও তাকাইনি, তাকাবো না। গাড়ি বাড়িতে এসে থামতেই আমি গাড়ি থেকে নেমে সোজা রুমে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ওয়াশরুম থেকে বেরোলে উনিও ওয়াশরুমে ঢুকেন। আমি চুপচাপ বিছানার উপর গিয়ে এক পাশে ঘুরে শুয়ে পড়লাম। ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো, উনি হয়তো বেরিয়ে এসেছেন, তাই আমি চোখ বন্ধ করে ফেলি। উনি এসে আমার পাশে শুয়ে আমাকে জড়িয়ে ধরে বললেন, নিজেকে আমার বউ বলার অনুভূতিটা কেমন মিসেস খান? উনার মুখে মিসেস খান কথাটা শুনে মনের মাঝে কি যেন হলো, তবু নিজেকে শক্ত করে চুপ করে রইলাম। কি হলো, কথা বলছো না যে? আমার উপর রাগ করেছো বুঝি? আমি চুপ। কি হলো মিসেস খান, কিছু বলছো না কেন? এবার আমি লাফিয়ে উঠলাম, রেগে গিয়ে বলতে লাগলাম, কি বলবো? হ্যাঁ কি বলবো? সুন্দরী মেয়ে দেখলেন কিনা আর অমনি নিজের বউকে বিয়ে বানিয়ে ফেলেন। কাল তো মুখ খুব বড় করে বলেছিলেন, শি ইজ মাই ওয়াইফ, শি ইজ মাই ওয়াইফ। আজ কি সুন্দরী মেয়ে দেখি হাওয়া ফুস হয়ে গেল। লুচু কথাকার, এক নম্বরে লুচু আপনি। আপনার মতো এমন লুচু টাইপ লোক আমি দূরও দেখিনি। বলে হাতের কাছে বালিশ পেয়ে ওনার দিকে ছুরি মারলাম, অন্যদিকে ঘুরে কাঁদতে লাগলাম। সব ছেলে একই রকম, উনিও একই হালের গরু। আমি খামোখা ওনাকে নিয়ে একটু বেশি ভেবেছিলাম। এসবই ভাবছিলাম, ঠিক তখনই উনি আমার হাতে হ্যাচকা টান দিলে আমি বিছানায় শুয়ে পড়ি। আর সাথে সাথে উনি আমার দুপাশে হাত রেখে আমার উপর আচড়া হয়ে উঠলেন। আমার চোখ বড় বড় হয়ে গেল। উনি এক হাতে আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আমি চাইলেই তোমাকে নিজের বউয়ের পরিচয় দিতে পারতাম, কিন্তু আমি যদি তখন তোমাকে নিজের বউ বলতাম, তাহলে কি আর তুমি নিজের থেকে নিজের অধিকার আদায় লড়তে না তো? তা এখন বলো, আমার ভুলটা কি? আমি ওনার কথা শুনে ভাবলাম, সত্যি তো উনি আমাকে বউ বলেননি বলেই তো আজ আমি নিজের অধিকারের জন্য লড়েছি। এর আগে তো কখনো কারো মুখের উপর কথাই বলতাম না। এবার আমি নিজের বোকামির জন্য মাথা নিচু করে ফেললাম। উনি এক হাতে আমার চিবুকে হাত দিয়ে মাথা উঁচু করিয়ে বললেন, এতক্ষণ যে আমাকে লোচো বলা হচ্ছিল, আমার লোচোগিরি তুমি দেখেছো? তাহলে এখনের শাস্তি তোমাকে কি দেওয়া যায় বলো তো? আমার লোচোগিরি দেখাই তোমাকে। বলেই কাকা হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। আমি উনাকে এইভাবে এগিয়ে আসতে দেখি ভয়ে লজ্জায় পুরা শেষ। উনাকে সরিয়ে দিয়ে উঠতে যাব, তখনই উনি আমার হাত বিছানায় চেপে ধরে আমার ঠোঁট নিজের ঠোঁট চুগুলি নিয়ে নিলেন। উনি আমার ঠোঁট ছেড়ে গলায় ঘাড়ে পাগলের মতো চুমু খেতে লাগলেন। ওনার স্পর্শে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার সবকিছু এলোমেলো হয়ে গেল। এক মাতাল করা অনুভূতি, বুকের হার্টবিট বেড়ে গেল। উনি যেন এক ঘোরের মধ্যেই আছেন। ওনার হাত আমার কাপড়ের মাঝে ঢুকাবেন, তখনই
আমি ওনার হাত চেপে ধরলাম। উনি আমার হাত চেপে ধরে দেখে থমকে গেলেন। আমার দিকে এক নেশা ভরা চাহনিতে দেখে আমার কপালে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। ওনার এই অবস্থা দেখে আমার খুব কান্না পাচ্ছিল। আমি কি করব? আমি তো এখন একদমই এসবের জন্য প্রস্তুত নই। মনের মাঝে এক ধরনের অস্বস্তি কাজ করে আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আই এম সরি। উনি আমাকে আরো শক্ত করে ধরে বললেন, ইটস ওকে, আমি জানি তুমি এখন প্রস্তুত নাও, তোমার যত সময় লাগে তুমি নাও। আমি ওনার কথা শুনে আর কিছু বললাম না। ওনার বুকে মাথা রেখেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সন্ধেবেলা পার্টির জন্য রেডি হব, কিন্তু আমি পরবো কি এটা ভেবেই কাবারের কাপড় এদিক ওদিক করছি। তখনই উনি পেছন থেকে আমায় ডাক দিলেন। আমি ওনার দিকে ঘুরে দেখি ওনার হাতে একটা প্যাকেট। উনি আমায় প্যাকেটটা হাতে দিয়ে বললেন, এখানে তোমার যা যা লাগবে সবকিছু আছে, এগুলো পরেই আজ পার্টিতে যাবে, যাও রেডি হয়ে এসো। আমি ওনার কথা শুনে মুচকি হেসে প্যাকেটটা নিয়ে চেঞ্জিং রুমে চলে এলাম। আমি প্যাকেট খুলে দেখি ওটাতে একটা ব্ল্যাক কালার শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজও রয়েছে। এটা দেখেই আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল, কারণ এটাই ওনার দেওয়া আমাকে প্রথম গিফট। আমি শাড়িটা পরলাম, শাড়ির আঁচল ছেড়ে দিয়েছি, মুখে হালকা মেকআপ, ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক, কানে স্টোনের ঝুমকা, গলায় সিম্পল নেকলেস আর চোখে কাজল। আমার চোখে কাজল দিতে অনেক ভালো লাগে। কখনো কখনো তো আমি নিজেই আমার এই চোখেরই ক্রাশ খেয়ে যাই। চুলগুলো খোপা করে নিলাম, হাতে কালো রঙের কাচের চুড়ি, এসব কিছু এই প্যাকেটেই ছিল। আমি রেডি হয়ে বের হয়ে দেখি উনি ব্ল্যাক কালার শার্ট আর প্যান্ট পরেছেন। শার্টটা উনার গায়ের সাথে ফিট হওয়ার কারণে ওনার বডি স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম আমার ফেভারিট রবিন রেজ এর মতো। চুলগুলো সুন্দর করে ব্রাশ করেছেন। আজ তো ওনাকে নজরে নজরে রাখতে হবে যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। আমাকে বেরোতে দেখি উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। ওনার তাকিয়ে থাকার কোনো কারণ খুঁজে পেলাম না আমি, কিন্তু ওনাকে এভাবে তাকিয়ে থাকাতে দেখে আমার খুব লজ্জা লাগছে। লজ্জায় মাথা নিচু করে রইলাম। উনি আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নেশা ভরা চোখে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ধীরে ধীরে আমার কাছে এসে যাওয়াতে আমি পিছাতে লাগলাম। তখনই উনি আমার কোমর জড়িয়ে ধরে ওনার সাথে মিশে নিলেন। এইভাবে ওনার কাছে এসে ওনার ঘোর লাগা চোখে দেখে আমার হার্ট বিট আমি কিছুক্ষণের জন্য মিস করলাম। উনি আমার কাছে এসে আমার এক গালে চুমু দিয়ে ওনার দাড়িগুলো দিয়ে আমার গাল ঘষে দিলেন। ওনার দাড়ির খোঁচায় আমি একটু নড়ে উঠলাম। উনি আমার কোমর আরো শক্ত করে ধরে আমার গলার কাছে মুখ নিয়ে গিয়ে গলায় একটা কামড় বসালো। ব্যথায় আহ বলে উঠলাম। উনি ওনার এক হাত আমার পিছনে নিয়ে আমার খোপার ক্লিপ খুলে দিলেন। আমার চুল সহ এলোমেলো হয়ে পুরো পিঠে ছড়িয়ে পড়লো। এই যা, এটা করলেন উনি? কত কষ্ট করে খবরটা বেঁধেছিলাম, এখন কিভাবে কি করব? উনি কোনো কথা ছাড়াই আমার চুলের কিছু অংশ সামনে এনে কোমরের দাগ ঢেকে দিয়ে বললেন, এবার লাগছে তোমাকে পারফেক্ট মিসেস সম্রাট খান। আমি ওনার কথা শুনে লজ্জায় মারিতে মিশে যাওয়ার ইচ্ছে হচ্ছিল। এবার তাহলে যাওয়া যাক মিসেস খান। বলে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাতে হাত রেখে বেরিয়ে পড়লাম। যাচ্ছি তো পার্টির জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি ওনার হাত ধরে কোনো এক স্বর্গপুরীতে যাচ্ছি। পার্টিতে পৌঁছে আমি পার্টির অ্যারেঞ্জমেন্টে মনোযোগী হলাম, আর উনি সব গেস্টদের ওয়েলকাম করতে লাগলেন। কিছুক্ষণ পর আমি এদিক ওদিক সব দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই পার্টিতে খুব এনজয় করছে। হঠাৎই আমি শুনতে পেলাম একটা মেয়ের কণ্ঠ, Hey SK, you are looking so hot and handsome. কথাটা শুনে আমি পিছনে তাকালাম। স্যার ডেস্কের সামনে চেয়ারে বসে ড্রিঙ্কস করছেন, আর একটা মেয়ে স্যারের সামনে গিয়ে ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে কথাটা বলল। আই লাইক অলসো। স্যার বাঁকা হেসে বললেন, তোমার এই অ্যাটিটিউডেই তো সব মেয়ে ফিদা হয়, যার মধ্যে আমিও একজন। ওনাদের এই কথা শুনে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি আবার ঘুরে দাঁড়ালাম। ওদের প্রত্যেকটা কথাই আমি শুনতে পাচ্ছি।
কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি যাই আর স্যারের প্রত্যেকটা চুল হাতে তুলে নিয়ে আসি। তখনই আমার কানে এলো মেয়েটা বলছে, এসকে, আমি কতবার তোমার সাথে রুম ডেটে যেতে চেয়েছি, কিন্তু তুমি রাজিই হচ্ছ না। তুমি চাইলে আমরা আজই রুম ডেটে যেতে পারি। এই কথা শোনার সাথে সাথেই আমি ওনার দিকে তাকালাম। মেয়েটা স্যারের গা ঘেঁষে দাঁড়িয়ে ওনার বুকে এক হাতে স্লাইড করতে করতে কথাগুলো বলছে, আর উনি আমার দিকে তাকিয়ে একই রকম ভাবে হেসে যাচ্ছেন। আমার চোখ থেকে অজান্তেই টপ করে এক ফোঁটা জল বেরিয়ে এলো। নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। যার পিছনে এত সুন্দর সুন্দর স্মার্ট আধুনিক মেয়েরা পাগল, তার জন্য আমি তো কিছুই না। সত্যি কি আমার কোনো যোগ্যতা আছে ওনার বউ হবার? আমি চোখের পানি মুছতে মুছতে ওখান থেকে চলে আসছিলাম। তখনই মাইকে কারো অ্যানাউন্সমেন্ট শুনে থমকে গেলাম, পিছনে ফিরে তাকালাম। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই পার্টি। আশা করি আপনারা পার্টিতে খুব ভালোই এনজয় করেছেন। সবাই ওনার কথায় সায় দিলেন। গুড। সো যে জন্য এই অ্যানাউন্সমেন্ট, আপনারা সবাই জানেন আমি গ্রেটেস্ট সম্রাট খান বিবাহিত, কিন্তু আমার স্ত্রীকে আজ পর্যন্ত অনেকেই দেখেননি। তাই আমি আজ সবার সামনে আমার স্ত্রীকে প্রপোজ করতে চাই। ওনার কথায় সবাই ও বলে চেঁচিয়ে উঠল। সবাই ওনাকে চেয়ার আপ করতে লাগলো, আর উনি ধীরে ধীরে আমার সামনে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, নূর, আর ইউ লাইক টু ডান্স উইথ মি? আমি ওনার কথা শুনে হা হয়ে গেলাম। আর শুধু আমি না, পার্টিতে থাকা প্রত্যেকে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। হয়তো কেউ স্যারের সাথে আমাকে এক্সপেক্ট করেননি। আমি অবাক হয়ে ওনার দিকেই তাকিয়ে আছি। কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। উনি যে এমন কিছু বলবেন আমার ধারণারও বাইরে ছিল। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি মাইকটা একদিকে ছুঁড়ে দিয়ে এক হাতে আমার এক হাত ধরে টান দিতেই আমি ওনার গিয়ে বুকে গিয়ে পড়লাম। সাথে সাথে গান বেজে উঠল, মেরে হাত মে তেরা হাত হো, সারি জন্নতে মেরে সাথ হো, তুঝ পাস হো ফির ক্যা চাহা, তেরে সাথ মে হো যাও ফানা। আমি মোটা হলেও নাচটা আমি খুব ভালোই পারি। গ্রামের যে কোনো অনুষ্ঠানে সবাই আমার কাছেই নাচ শিখতে আসতো, কিন্তু এখানে আমি পুরাই কাঠপুতুল হয়ে গেছি। উনি আমাকে নিয়ে যা যা মুভ করছেন আমি কাঠপুতুলের মতো ওনার দিকে তাকিয়ে তাই করে যাচ্ছি। নাচ করার সময় উনি আমার এতটা কাছে আসেন যে ওনার গরম নিঃশ্বাস আমার উপর পড়ছে। এক সময় উনি আমার গলার চুল সরিয়ে কামড় দেওয়া জায়গায় আলতো ঠোঁট ছুঁয়ে দিলেন। ওনার ঠোঁটের স্পর্শে আমি কেঁপে উঠি। এইভাবে সবার সামনে ওনার এতটা কাছে আসাতে আমি কিছুটা আনইজি ফিল করছিলাম। তারপরও মনের মাঝে একটা ভালো লাগা কাজ করছিল। গান শেষ হলে উনি টেনে আমাকে নিজের বুকে শক্ত করে চেপে ধরেন। সবার করতালিতে স্তব্ধতা ভেঙে গেল। উনি আমায় এখনো ছাড়ছেন না। মনে হয় ছেড়ে দিলেই আমি কোথাও চলে যাব। সবার সামনে এভাবে জড়িয়ে ধরায় আমি অস্বস্তি হচ্ছিল। তাই অনেক কষ্টে ওনাকে বললাম, স্যার প্লিজ ছাড়ুন, সবাই দেখছে। তাতে আমি কি করব? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? স্যার প্লিজ ছাড়ুন, আমার আনইজি লাগছে। এবার উনি আমাকে ছেড়ে দিলেন। সবাইকে পার্টি এনজয় করতে বলে চলে গেলেন। সবাই কাপল ডান্স করতে লাগলো। আমি একপাশে দাঁড়িয়ে তা দেখতে লাগলাম। তখনই আমার পাশে নিলয় এসে দাঁড়ালো। নূর, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আর তোমাকেও। ওর দিকে তাকিয়ে মুচকি এসে বললাম, তো স্যারের সাথে রোমান্স তো ভালোই চলছে। নিলয়ের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ পর বললাম, আচ্ছা নিলয়, আমার কি সত্যি কোনো যোগ্যতা আছে ওনার এত ভালোবাসা পাওয়ার? যোগ্যতার কথা তো আমি জানি না নূর, তবে এটা জানি যে তোমার মতো আর কেউই হয় না, তুমি অন্যরকম। কথাটা শুনে আমি নিলয়ের দিকে তাকালাম। ও এক অন্য চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। এই চাহনি আমি আগে কখনো দেখিনি। এই চাহনির কোনো মানেই আমি খুঁজে পেলাম না। নিলয় খানিকের মধ্যে নিজেকে স্বাভাবিক করে বলল, তবে হ্যাঁ, যদি স্যার কখনো তোমাকে ছেড়ে দেয় তখন তুমি আমার কাছে আসতেই পারো।
তুমি তো জানোই তোমার জন্য আমার মনের দরজা 24 ঘন্টা খোলা। বলেই হাসতে লাগলো। নিলয়, তুমি মজা বন্ধ করবে? মুচকে এসে বললাম। যা বাবা, সিরিয়াস কিছু বললেও তোমার কাছে মজাই কেন মনে হয় বলবে? আমি এবার নিলয়ের দিকে তাকাতে দেখি স্যার পিছনে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন। চোখ মুখ শক্ত করে হাত মুঠো করে দাঁড়িয়ে আছেন। দেখেই মনে হচ্ছে রেগে আছেন। ওনাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমাকে এইভাবে দেখতে দেখে নিলয়ের পিছনে তাকালো। স্যার আমাদের এইভাবে দেখতে দেখে ওখান থেকে গজগজ করতে করতে চলে গেলেন। কি হলো স্যার, কি আমার কথা শুনে অন্য কিছু মাইন্ড করলেন না তো? আমার জন্য কি তোমার কোনো ক্ষতি হলো না তো? নিলয় আমার দিকে তাকিয়ে বলল। আমি ওর দিকে একবার তাকাতেই স্যারের পিছু পিছু যেতে লাগলাম। স্যার একটা নির্জন জায়গায় গিয়ে এক হাতে সিগারেট নিয়ে অন্য হাত দেয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার পিছনে গিয়ে দাঁড়ালাম। স্যার, আমার আপনার সাথে কিছু কথা আছে। আপনি যেটা ভাবছেন নিলয় মোটেও সেভাবে বলতে চাইনি। ও তো মজা। আর বলতে পারলাম না। উনি আমার এক হাত টান দিয়ে সামনে এনে দেয়ালের সাথে মিশিয়ে ধরলেন। ওনার সিগারেট থাকা হাত দিয়ে আমার পাশের দেয়ালে জোরে প্যাঁচ মেরে বললেন, আমার থেকে মুক্তি চাও? আমার থেকে মুক্ত হয়ে ওই নিলয়ের কাছে যেতে চাও? তো যাও না, আটকে কে রেখেছে? তুমি ঠিক আছো, তুমি তোমার মতো জীবন কাটাচ্ছ। আমি খামোখা আমার লাইফ আটকে রেখেছি। অনেক হয়েছে। এতদিন তুমি তোমার মতো চলেছ, এখন আমি আমার মতো চলবো। আর মুক্তি চাও তো সেটাও পেয়ে যাবে, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। স্যার আমার কথাটা তো। সেটা তোমার কথা শোনার কোনো ইন্টারেস্ট আমার নেই। জাস্ট গো টু হাইল। বলেই উনি চলে গেলেন। আমিও ওনার পিছু পিছু যেতে লাগলাম। স্যার, স্যার আমার কথাটা শুনুন। উনি আমার কোনো কথা না শুনে অফিস থেকে বেরিয়ে গেলেন। আমি তাড়াতাড়ি বাড়ির গেস্টদের অনু রিয়াদের সামলাতে বলে ওখান থেকে চলে এলাম। উনি গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন। আমি ট্যাক্সি ভাড়া করে নিলাম। উনি বাড়ি পৌঁছাতেই নিজের রুমে গিয়ে নিজের দরজা লাগিয়ে দিলেন। ঘরের মধ্যে ভাঙচুর করছেন। আমি বাইরে দাঁড়িয়ে আছি, কিন্তু ডাকতে সাহস পাচ্ছি না। ভাবলাম রাগ ঠান্ডা হলেই কথা বলবো, তাই আমি অন্য রুমে চলে গেলাম। কিন্তু আমি কিভাবে জানবো যে এই একটা ভুলই আমাদের সম্পর্কে আরো দূরত্ব বাড়িয়ে দেবে, আবারও আগের মতো হয়ে যাবে আমাদের সম্পর্ক। পরের দিন থেকেই উনি আমার সাথে কথা বলাই বন্ধ করে দেন। আমি কথা বলতে গেলেই সোজা অপমান করে তাড়িয়ে দেন। লেট নাইট পার্টি, মেয়েদের সাথে মেলামেশা করা আর কাজের মাঝেই এতটা ডুবে থাকেন যে আমার দিকে তাকানোর কোনো সময়ই ছিল না ওনার। এইভাবেই কতগুলো দিন কেটে গেল। এইভাবেই আর কতদিনই বা চলবে এইভাবে আমাদের সম্পর্কটা? উনি আমার কোনো কথা শুনতে রাজি না। আর উনার এইভাবে মেয়েদের সাথে মেশাটাও আমি সহ্য করতে পারছি না। কি করব আমি? এই সবই আমাদের নিজেদের কেবিনে বসে ভাবছিলাম। তখনই রাইসা আমার কেবিনে ঢুকেই ছেড়ে বসে পড়ল। ওকে দেখে কিছুটা বিরক্ত হলেও শান্তভাবে বললাম, রাইসা আপনি এখানে? কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ, প্রয়োজন আছে বলেই তো এসেছি। না হলে তোমার মতো মেয়ের সাথে কে দেখা করতে আসবে? তা বলুন, কি প্রয়োজন? তুমি সোমকে মুক্তি দিচ্ছ না কেন? মানে? আর কতদিন পরে থাকবে ওর পায়ের নিচে? তোমার মধ্যে কোনো সেমনেস বলতে কিছু আছে কি নেই? তুমি এতদিনেও বুঝতে পারোনি যে তুমি এসকে যোগ্য নাও? তুমি সম্রাট খানের শব্দটার উচ্চারণেরও কোনো যোগ্যতা রাখো না। তুমি এটা বুঝো না, নাকি বুঝেও শুধু টাকার লোভে ওর ঘাড়ে ঝুলে আছো? শোনো, এসকে লাইফ থেকে চলে যাও। ওর এখন মেয়ের নেশা ধরেছে, বুঝেছো? সেজন্যই তো এখন আমার সাথে টাইম স্পেন্ড করাতেও ও বেশি পছন্দ করে। আমি সোমকে অনেক সুখে রাখবো, অন্তত তোমার থেকে তো বেটারই। সো ব্যাগ গোছাও আর এসকে লাইফ থেকে গেট লস্ট হও। বলেই চলে যাচ্ছিল, কিন্তু যেতে নিয়েও আবার ফিরে এসে বলতে লাগলো, আর হ্যাঁ, এখন আমি কোথায় যাচ্ছি জানো? তোমার ফিউচার এক্স হাজবেন্ডের সাথে লং ড্রাইভে। অনেক ফান হবে, কি বলো? বলেই হাসতে হাসতে ও চলে গেল। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এ কি হলো এটা?
কি বলে গেল। না না, এটা কিছুতেই হতে পারে না। অনেক হয়েছে, অনেক, ঠিক আছে চুপ। আর না, এইবার তো এর একটা শেষ করেই ছাড়বো। আজ আমি আমার অধিকার নিয়ে ছাড়বো, আর ওনাকে একটু টাইটও দিয়ে দেবো। এসব ভেবে রেগে মেগে নিজের কেবিন থেকে বেরিয়ে সোজা ওনার কেবিনের দিকে ছুটলাম। নক না করে ভিতরে ঢুকে পড়লাম। দেখি উনি কেবিনের পিছনের দিকে থাই গ্লাস ভেদ করে চলন্ত শহর দেখতে ব্যস্ত, আর রাইসা উনার গলায় ঝুলে আছে বাদুরের মতো। আমাকে এভাবে কেবিনে ঢুকতে দেখে রাইসা বলে উঠল, হেই স্টুপিড গার্ল, কমন সেন্স বলতে কি কিছু নেই তোমার? কারো কেবিনে আসতে হলে যে নক করে আসতে হয় জানো না তুমি? আমি রাইসার কথা সম্পূর্ণ না শোনার ভান করে সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। নিজেকে কি মনে করেন কি আপনি? হ্যাঁ, এত কিসের রাগ, এত কিসের জেদ আপনার? সেদিন কি না কি শুনে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন, আর আজ পর্যন্ত অপমান ছাড়া আর কোনো কথাই বলেননি। কি ভাবেন আপনি নিজেকে? হতে পারেন আপনি দ্য গ্রেটেস্ট সম্রাট খান, তবে সেটা দুনিয়ার জন্য, আর আমার জন্য আপনি আমার স্বামী, আর আমি আপনার স্ত্রী। আপনার ঘরে বউ থাকতে আপনি এসব মেয়ের সাথে কি করে ঢলঢলি করতে পারেন? আমার বুঝি কষ্ট হয় না? নাকি আমি মানুষ না যে আমার কষ্ট হতে নেই? এক নাগারে সব কথা চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলাম। উনি আমার দিকে শান্তভাবে তাকিয়ে আছেন। আমার দিকে তাকিয়ে উনি বললেন, রাইসা, তুমি বাইরে গিয়ে আমার জন্য অপেক্ষা করো। হোয়াট? বাট ওয়াই বেবি? সেই কৈফিয়ত তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ করি না। এবার রাইসা চোখ মুখ খিঁচিয়ে আমার দিকে তাকিয়ে তরতর করতে করতে চলে গেল। এবার উনি আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল, হ্যাঁ, তো তুমি কিছু বলছিলে? উনাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমার রাগ ফুস হয়ে গেল। ভয়ে আমি পিছোতে লাগলাম। কি হলো বলো? আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। আমি পিছাতে পিছাতে কাঁচের গ্লাসের সাথে লেগে গেলাম, আর উনি আমার কাছে এসে আমার এক পাশে কাঁচের উপর হাত রেখে বলল, কি হলো বলো? আমি আমতা আমতা করে বললাম, স্যার, আপনার ওই রাইসের সাথে মেলামেশা আমার একদম সহ্য হয় না। উনি আমার কথা শুনে আমার আরো কাছে এসে বললেন, কেন সহ্য হয় না? আমি রাইসার সাথে মেলামেশা করলে তোমার প্রবলেম কি? তুমি তো কখনো আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করনি, তাহলে কেন সহ্য হচ্ছে না তোমার? উনি আমার আরো কাছে আসতে নিলে আমি চোখ বন্ধ করে দিই। উনি আমার কানের কাছে মুখ এনে বললেন, ভালোবাসো আমায়? আমি ওনার কথা শুনে চট করে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে তাকিয়ে আবার বললেন, কি হলো বলো, ভালোবাসো আমায়? আমি ওনার চোখের দিকে তাকিয়ে কোথায় যেন হারিয়ে গেলাম। ওই চোখে না বলা অনেক কথাই ভাসছিল। ওই চোখে আমি মাতল হয়ে কত কিছু ভুলে কিছু বলতে যাব, তখনই রাইসা কেবিনের ভিতর ঢুকে পড়ে। আজকে আর কতক্ষণ এই মেয়েটার সাথে কথা বলবে? আমাদের লেট হয়ে যাচ্ছে তো। বলি আমাদের ওইভাবেই দেখে থ মেরে গেল রাইসা। আমার রাইসাকে দেখে যতটা না রাগ হচ্ছে তার থেকে বেশি লজ্জা পেলাম উনি আমার এতটা কাছে থাকায়। কিন্তু উনি এখনো যেভাবে আছেন সেভাবেই দাঁড়িয়ে আছেন, একটু নড়লেনও না। এইভাবেই থাকে আমার দিকে তাকিয়ে বললেন, রাইসা, কারো কেবিনে আসতে হলে যে নক করে আসতে হয়, এই কমন সেন্সটাও কি তোমার নেই? এসকে গেট লস। হোয়াট? এসকে আই সেড গেট লস। এবার রাইসা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। স্যার আবার আমাকে শান্ত কণ্ঠে বললেন, কিছু বলছিলে তুমি? রাইসাকে দেখে আমার মেজাজ খিটখিটে হয়ে গেল, তাই রকচটা হয়ে বলে ফেললাম, আমার কাছে জানতে এসেছেন কেন? আগে নিজের মনের কথাটা প্রকাশ করুন, তারপর না হয় আমার কাছে জানতে আসবেন। বলেই ওনাকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে এলাম। একবারের জন্যও ফিরে তাকালাম না। নিজের কেবিনে এসেই ঢক ঢক করে এক গ্লাস পানি খেয়ে নিলাম। আমার কত সাহস, আজ আমি ওনার মুখের উপর কথা বলেছি। বাবা প্রাণ উড়ে কোথায় পালিয়েছিল কে জানে। আমি এসব ভাবনা বাদ দিয়ে নিজের কাজে মন দিলাম। আজ কাজের চাপ থাকায় রাত 8টায় অফিস থেকে বেরিয়েছি। স্যার অনেক আগেই চলে গেছেন, আর যাওয়ার আগে এক টুকরো কাজ হাতে ধরিয়ে গেছেন। এগুলো শেষ করতেই রাত হয়ে গেল।
বাড়ি ফিরে দেখি পুরো বাড়ি অন্ধকার। এ কি, পুরো বাড়ি অন্ধকার কেন? স্যার বাড়িতে নেই? আর স্যার যদিও বাড়িতে না থেকে তবুও সার্ভেন্টরা তো আছে, তাহলে বাড়ি অন্ধকার কেন? আমি সার্ভেন্টদের ডাকলাম, কিন্তু কোনো সাড়ার শব্দ নেই। গেল কই সবাই? আমি ধীরে ধীরে উপরে উঠে এলাম। নিজের রুমে ঢুকতে গিয়ে দেখি রুম লক করা, কিন্তু আমি তো রুম লক করে কোথাও যাই না। আমার কাছে তো চাবিও নেই যে খুলবো। আমি ধীরে ধীরে স্যারের রুমের দিকে গেলাম। স্যারের রুম থেকে হালকা আলো আসছে। আমি আস্তে আস্তে দরজা খুলে যা দেখলাম তাতে আমার পুরো মুখ হাঁ হয়ে গেল। রুম এত সুন্দর করে ডেকোরেট করা যে শুধু দেখে যেতে ইচ্ছা করছে। আমি রুমের ভেতর ঢুকে এদিক ওদিক দেখতে লাগলাম। পুরো রুম গোলাপ ফুল আর রেড কালারে লাইটিং দিয়ে ডেকোরেট করা। রুমের চারদিকে ক্যান্ডেল জ্বালানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে হার্ট শেপ আঁকা। সবকিছু দেখে আমি শুধু অবাকই হচ্ছি। আমি বেডের দিকে এগিয়ে গেলে একটা প্যাকেট দেখতে পাই। প্যাকেটের উপর লেখা জাস্ট ফর ইউ। ওটা দেখে আমার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আমি প্যাকেটটা খুলে দেখি রেড কালার শাড়ি আর ম্যাচিং ব্লাউজ, তার সাথে কসমেটিক্সও রয়েছে। আর একটা চিরকুট যেটাতে লেখা তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আমি প্যাকেট হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। কি হচ্ছে এসব? স্যার কি করতে চাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না, তবে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। আমি শাড়িটা পরে নিলাম। মুখে হালকা মেকআপ, মিষ্টি কালার লিপস্টিক, চোখে কাজল, কানের ঝুমকো, গলায় সিম্পল নেকলেস আর হাতে লাল চুড়ি। চুলগুলো বাঁধতে কেউ বাঁধলাম না, কারণ স্যার আমার খোলা চুলই পছন্দ করেন। আমি রেডি হয়ে বেরিয়ে যা দেখলাম তাতে আমার আরো অবাক হওয়ার পালা। পুরো রুমে হাজারো লাল হার্ট শেপ বেলুন ছড়ানো। বেলুনের মেঝে পুরোপুরি হয়ে গেছে। আমি একটা বেলুন হাতে নিয়ে দেখি বেলুনের গায়ে লেখা আই লাভ ইউ নূর। এটা দেখি মনের ভেতর ঠিক করে উঠলো, কিন্তু স্যার কোথায়? স্যারকে দেখতে পাচ্ছি না কেন? আমি এগিয়ে এসে স্যারকে এদিক ওদিক খুঁজতে লাগলাম। পেছনে তাকাতেই আমি হাঁ হয়ে গেলাম। স্যার দাঁড়িয়ে আছেন, ব্ল্যাক কালার শার্ট আর প্যান্ট পরে। ব্ল্যাক কালার যে আমার প্রিয় রং, তার ওপর ওনাকে দেখতে কি সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো নয়। ওনাকে দেখে চোখ সরাতে পারছে না, বারবার ওনার দিকে চোখ চলে যাচ্ছে। উনি আমাকে এইভাবে তাকাতে দেখে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ওনাকে এগিয়ে আসতে দেখে আমার হুঁশ এলো। ভয়ে লজ্জায় মাটিতে মিশে যাওয়ার ইচ্ছে হলো। উনি এগিয়ে আমার কাছে এসে যাওয়াতে আমি পিছাতে লাগলাম। পিছাতে পিছাতে কাবাডির সাথে লেগে গেলাম। এখন কি করি, কই যাই? উনি আমার কাছে এসে আমার এক পাশে কাবাডি হাত রেখে বললেন, তুমি আমার মনের ইচ্ছে জানতে চেয়েছিলে না? আমার মনের ইচ্ছে কি শুনবে? আমি মাথা নিচু করে চুপ করে আছি। ওনার প্রতিটা কথা আমার হার্টবিট বেড়ে চলেছে। উনি আমার আরো কাছে এসে বললেন, বাবা হতে চাই আমি। ওনার কথা শুনে আমি চট করে ওনার দিকে তাকালাম। উনি আবার বললেন, আমি আমার একটা ফ্যামিলি চাই, যেখানে আমি, তুমি আর তোমার মতো একটা গুলুমুলু বেবি থাকবে। আমাদের বেবি, যে তার ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়াবে, আর আমি তার পিছু পিছু ঘুরবো। করবে আমার এই ইচ্ছেটা পূরণ? আমি ওনার কথায় অবাক হয়ে শুনছি। ওনার চোখে এক মায়া লুকিয়ে আছে যেটা আমাকে বারবার মোহিত করে। হালকা বাদামি এই চোখগুলো যেন বারবার বলছে আমাকে, তুই শুধু আমার যে এই চোখকে ফিরে দেওয়ার সাধ্য নেই। ওনার কথায় আমি কথা বলাই ভুলে গেছি। শুধু ওনাকে দেখার ইচ্ছে হচ্ছে, মন ভরে দেখার ইচ্ছে হচ্ছে। উনি আমার ঠোঁটের একদম কাছে ঠোঁট এনে বললেন, কি হলো, কিছু বলছো না যে? করবে না আমার এই ইচ্ছেটা পূরণ? আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। নিজের অজান্তে একটু উঁচু হয়ে আলতো ভাবে ওনার ঠোঁট ছুঁয়ে দিলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়ে উনি এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে অন্য হাতে আমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে আমার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো আমার ঠোঁটে, গলায়, ঘাড়ে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। ওনার উষ্ণ স্পর্শে আমার সব এলোমেলো হয়ে গেল। ওনার প্রত্যেকটা স্পর্শ আমাকে শিহরিত করছিল। এমন সময় উনি আমাকে অবাক করে দিয়ে আমাকে কোলে তুলে নিলেন। আমি ভয়ে ওনার কলার খামচে ধরে বলতে লাগলাম, আরে আরে কি করছেন, পড়ে যাবো তো।
উনি আমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বললেন, তোমার হাজবেন্ড অত দুর্বল নয়, নিজের স্ত্রীর ভার ওঠানোর ক্ষমতা আমার আছে। আর তুমি তো ভারী নও, শুধু শুধু গুলুমুলু হয়েছ। আমি ওনার কথা শুনে লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে বেলকনিতে নিয়ে গিয়ে বেতের সোফায় বসালো। দেখলাম ওখানে টেবিলে খাবার সার্ভ করা। স্যার আমার পাশে বসে নিজের হাতে ভাত মেখে খাইয়ে দিল আর নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষে উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার মাথাটা নিজের বুকে ঠেকিয়ে নিল আর বলল, তুমি খুব চাঁদ দেখতে পছন্দ করো তাই না? আজ দুজনে একসাথে বসে চাঁদ দেখবো। ওনার এই কথায় আমি অবাক হয়ে ওনার দিকে মুখ ঘুরে তাকালাম। উনি কি করে জানলেন আমি চাঁদ দেখতে পছন্দ করি? উনি আমার দিকে না তাকিয়ে চাঁদ দেখতে দেখতে বলল, জানানোর প্রথম যখন আমি তোমায় গ্রামের বাড়ি দেখেছিলাম তখন আমি কিছুটা অবাক হয়েছিলাম। পরে যখন জানলাম তোমার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে তখন আমার খুব রাগ হয়েছিল, কিন্তু আমি কখনো বাবার বিরুদ্ধে যেতে চাইনি। তাই সেদিন তোমাকে নিজের থেকে ফোন করে ডাকলাম আর ক্যাফেতে নিয়ে গিয়ে তোমাকে সব বললাম। ভেবেছিলাম গরিব গ্রামের মেয়ে, তোমাদের জন্য টাকায় সবকিছু, আর আমার সাথে বিয়ে হলো যে এইসবের কিছুর অভাব তোমার থাকবে না তা তুমি খুব ভালো করেই জানো। আর আমি সম্রাট খানকে কেউ রিজেক্ট করবে এমন কেউ এখনো জন্মইনি, কিন্তু তুমি আমার সব ভাবনাকে মেরে ফেলে তোমার বাবাকে ফোন করে বিয়ে ভাঙার কথা বললে, যেটা আমি তোমার ব্যাগ দিতে এসে শুনতে পাই। তখন আমি অনেক আশ্চর্য হই যে আমাকেও কেউ রিজেক্ট করতে পারে। তখনই তোমার উপর একটা ভালো লাগা কাজ করছিল, সেই ভালো লাগা নিয়েই আমাদের বিয়েও হয়ে গেল। আমরা আলাদা থাকতাম ঠিকই, কিন্তু অফিসে যখন তোমাকে দেখতাম তুমি পার্সোনাল লাইফের কথা ভুলে আমার সামনেই অফিসের সব কাজ করছিলে, কিন্তু তাতে তোমার কোনো ভ্রুক্ষেপ ছিল না। তোমার এই স্বভাবেই আমি আরো মুগ্ধ হই। পরে বাবার কথাতে তোমাকে নিজের বিয়ে বানালাম। যদিও এর জন্য তোমাকে অনেক স্টেট দিতে হয়েছে, তবুও আমি কেন যেন মন প্রাণ দিয়ে চেয়েছিলাম তুমি আমার বিয়ে হও। আর এই হলো, তুমি আমার বিয়ে হলে, সব সময় আমার আশেপাশে থাকতে। এভাবে কখন যেন তুমি আমার অভ্যাসে পরিণত হলে। তোমার হাতের কফি না খেলে আমার দিন ভালো যেত না। তুমি আমার কেবিন না গোছালে আমার সবকিছু অগোছালো লাগতো। তোমার উপর রাগ না করলে মনে হতো দিনটাই বৃথা। তোমার ভয়ার্থ মুখটা দেখতে আমার খুব ভালো লাগতো। আমি সব সময় তোমাকে আমার আশেপাশে দেখতে চাইতাম, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই সিসি ফুটেজে সব সময় তোমাকে দেখতাম, আর তোমার কেবিনে ভয়েস রেকর্ডার লাগিয়ে রেখেছিলাম যেন তোমার বলা প্রত্যেকটা কথা আমি শুনতে পাই। যখন তোমাকে ওই নিলয়ের সাথে দেখতাম প্রচন্ড রাগ হতো আমার। ইচ্ছে হতো ওর সামনে থেকে তোমার হাত ধরে নিয়ে চলে আসি, কিন্তু সেটা তো পারতাম না। তাই কাজের বাহানায় তোমাদের আলাদাই রাখতে চেয়েছি। নিলয়কে তোমার সাথে দেখলে আমার কেন রাগ হতো আমি তখনও জানতাম না, কিন্তু যেদিন আমি তোমাকে খুঁজে পাচ্ছিলাম না সেদিন আমি পাগল হয়ে গিয়েছিলাম। প্রায় মনে হচ্ছিল আমার সব থেকে মূল্যবান জিনিসটাই হারিয়ে গেছে, যাকে ছাড়া আমার এক মুহূর্তও চলে না। পরে যখন তোমাকে অফিসে ঘুমিয়ে থাকতে দেখেছিলাম আমার মনে হলো আমার দেহে প্রাণ ফিরে এসেছে। তখন আমি রিয়েলাইজ করি যে আমি তোমাকে ভালোবাসি। যখন তোমার রুমে খাবার দিতে এলাম তখন তুমি কারোর সাথে কথা বলছিলে। আমি নিশ্চিত ছিলাম ওটা নিলয় ছিল। আমি রেগে যাই আর তোমার সাথে মিসবিহেভ করি। তবে আমি তখনই ফোন করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসি, এটা আমি তোমাকে বোঝাবো। সেদিন পার্টিতেও আমি জানি নিলয়ের বলার মানে অন্য হলেও তুমি কথাটাকে অন্যভাবে নিয়েছো, তাই তোমার উপর রাগ করার কোনো মানেই হয় না। তবুও তোমার উপর রাগ দেখিয়েছিলাম আমি আজকের এই দিনটার জন্য। আজ জানতে পারলাম তুমিও আমায় ভালোবাসো। উনি আমায় আরো শক্ত করে ধরে বললেন, কখনো নিজের থেকে আলাদা করবো না তোমায়। এই বুকে তুমি ছাড়া অন্য কারোর জায়গাও হবে না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কতটা ভালোবাসি আমায়
এই মানুষটা? আমায় এইভাবে তাকিয়ে থাকতে দেখে উনি আমার ঠোঁট আঁকড়ে ধরলেন। আমি ওনার স্পর্শ অনুভব করছি আর ভাবছি আপনি ঠিকই বলেছিলেন, আমি এই সম্পর্কের জন্য কিছুই করিনি, তবে কিছু না করেও অনেক কিছুই করেছি। যেমন বাবাকে বলে আপনার পিএ এর পজিশনটা আমি নিয়েছি, আপনার আগে পিছে ঘুরে নিজেকে আপনার অভ্যেসে পরিণত করেছি। আমি জানি আপনি নিলয়ের সাথে আমাকে সহ্য করতে পারেন না, তাই তো বেশি করে নিলয়ের সাথে মিশতাম। কি করব বলুন? বাংলার গ্রামের মেয়েরা আছে স্বামীর অধিকার ছাড়তে নারাজ, তবে আমি কিভাবে আমার অধিকার ছাড়তাম? আজ অনেক দিন পর ডায়েরি লিখতে বসলাম। এতদিন ওনার ভালোবাসার মাঝে এতটা ডুবেছিলাম যে ডায়েরি লেখার কথা মনেই আসেনি, তবে আজ খুব ইচ্ছে হচ্ছে ডায়েরি লিখতে। এতদিনে আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেছে। আমাদের মাঝে যে ঝগড়া হয় না তা না, ঝগড়াও হয়, তবে কিছুক্ষণ পরেই দুজন দুজনকে সরি বলে কাজে টেনে নিই। আমি অসুস্থ হলে উনি সারা রাত জেগে আমার সেবা করেন। এর থেকে বেশি কিছু একটা মেয়ে কি বা চাইবে? আমি অনেক দিন হলো আর অফিসে যাই না। উনি সোজা কথায় আমাকে বলে দিয়েছেন প্রেগনেন্সির সময় আমি যেন কোনো চাপ না নিই। আমি প্রেগনেন্ট 8 মাসের। যখন প্রথম ওনাকে এই কথা জানাই সেদিন উনি খুশিতে পুরো ঘরে আমাকে কোলে নিয়ে ঘুরেছিলেন। অফিসে গিয়ে নিজের হাতে সবাইকে মিষ্টি খাইয়েছেন, আর সেদিনই আমাকে অফিস থেকে নিয়ে এসেছেন আর যেতে দেননি। ওনার এই খুশি দেখে আমি ওনাকে আর আমার না বলা কথাটা আর বলতে পারিনি, আর কখনো বলবোও না। যখন সময় হবে তখন নিজে থেকেই জেনে যাবেন। ডায়েরির শেষ 2 লাইন সোমের হাতে লেখা ছিল। তুমি আমায় বুঝলে না নূর, স্বার্থপরের মতো আমাকে একা ফেলে চলে গেলে না ফেরার দেশে। আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। ডায়েরির উপর টপ করে 1 ফোঁটা পানি পড়ল। একটা বড় ধরনের দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করলো নূর। সোমের ঘরের কাপড় খুঁজতে এসে কাবার্ডে লুকিয়ে রাখা ডায়েরিটার দিকে চোখ গেলে সেটা বের করে পড়ে নূর, আর পড়তে পড়তেই তার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। সাথে সাথেই সোম বাইরে থেকে নিজের রুমে আস্তে আস্তে চেঁচিয়ে বলতে লাগলো, নূর, হলো তো দেরি, হয়ে যাবে তো। বলেই রুমে ঢুকে নূরকে দেখে অবাক হলো। নূর তাড়াতাড়ি চোখ মুছে ডায়েরি পেছনে লুকিয়ে নিয়ে সোমের দিকে তাকালো। কিরে, তুই এখানে কি করছিস? আসলে বাবা আমি তোমার ড্রেস খুঁজতে এসেছিলাম, তুমি রেডি হবে না? বলেই কাবার্ডের দিকে ঘুরে কাপড় খোঁজার বাহানায় ডায়েরিটা যথাস্থানে রেখে দিল। আরে, তার কোনো প্রয়োজন হবে না, আমি এভাবেই যাব। নূর এবার কাবার্ড লাগিয়ে সোমের কাছে এসে হাসি মুখে বলল, ওয়াও বাবা, তোমাকে তো প্রতিদিনের মতোই হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। না জানি এখনো তোমার উপর কত মেয়ে ফিদা হয়। সোম এক হাতে নূরকে জড়িয়ে ধরে ঘর থেকে বেরোতে বেরোতে বলল, দেখতে হবে না বাবা টাকার, তবে আমার বেবি ডলটাকেও তো কম সুন্দর লাগছে না। আই লাইক অলসো। বলেই দুজনে হাসতে হাসতে বাড়ি থেকে বেরিয়ে গেল। সার্ভেন্ট একটা লাগেজ এনে গাড়ির ডিক্কিতে রেখে দিল। নূর আর সোম গাড়িতে বসলো। নূর, সব ঠিকঠাক ভাবে দেখে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, সব ঠিকভাবে দেখে নিয়েছি। গুড। বলেই সোম ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। গাড়ি তার আপন মনে চলছে। নূর জানালায় নিজের চিবুক ঠেকিয়ে বাইরের দৃশ্য দেখছে, হাজারো ভাবনায় ডুবে আছে। এমন সময় জানালা থেকে মুখ উঠিয়ে সোমের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি তো মাকে দাদুর কথা রাখতে বিয়ে করেছিলে। আজ আমার মা মারা যাওয়ার 16টা বছর হয়ে গেছে। এরপর তো দাদু তোমাকে অনেকবার বিয়ের জন্য বলেছিল, তাহলে তুমি আর বিয়ে করনি কেন? মেয়ের মুখে এমন কথা শুনে কিছুটা অবাক হয়ে সোম তার দিকে তাকালো, কিন্তু পরক্ষণেই স্বাভাবিক হয়ে বলল, তোর মাকে কথা দিয়েছিলাম এই বুকে ও ছাড়া অন্য কারো জায়গা হবে না, হয়তো তাই আর অন্য কাউকে বিয়ে করা হয়নি। বাবার এমন উত্তর পেয়ে নূর আবার জানালায় নিজের চিবুক ঠেকিয়ে বসলো। মনের মধ্যে হাজারো ভাবনা জমে রয়েছে তার। সোমের ডাকে ঘোর ভাঙল নূরের। কিরে, এখনো বসে আছিস? এয়ারপোর্টে পৌঁছে গেছি, বেরোবি না? দেরি হয়ে যাচ্ছে তো। বলেই দরজা খুলে বেরোতে যাবে, তখনই নূর সোমের হাত চেপে ধরে আর বলে, বাবা, আমি যদি পড়ালেখা শেষ করতে লন্ডনে না যাই তবে কি তুমি খুব বকবে?
মেয়ের মুখে এই কথা শুনে চোখ ছোট ছোট করে তাকায় সোম। নূর আবারও বলল, আসলে মা খুব স্বার্থপর ছিল, তাই আমাদের একা করে চলে গেছে। কিন্তু আমি তো আর মায়ের মতো স্বার্থপর নই যে তোমাকে একা রেখেই চলে যাব। আমি তোমার সাথেই থাকতে চাই বাবা, কোথাও যেতে চাই না তোমাকে ছাড়া। মেয়ের এমন কথা শুনে সোম কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে নূরকে এক হাতে জড়িয়ে নিজের বুকে নিয়ে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, ড্রাইভার, গাড়ি ঘোরাও। এই কথা শুনে নূর বাবার বুকে মাথা রেখে এক বিশ্বজয়ী হাসি দিল আর মনে মনে আওড়ালো, সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না, ভালোবাসার মাঝেই সৌন্দর্যকে খুঁজে নিতে হয়, আর যে সেটা পারে সেই হলো প্রকৃত প্রেমিক। নূর বাবার মুখের দিকে তাকালো। সোম অন্যদিকে মুখ করে ভাবছে, তুমি চলে গেছো ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমাকে বেঁচে থাকার মানে দিয়ে গেছো। সবশেষে ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে দেখেন লাল একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।